নমস্কার, সকল দর্শকদেরকে স্বাগত জানিয়ে আমরা এই মুহূর্তে শুরু করছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। আপনারা জানেন ডক্টর প্লাস কি বলে? ডক্টর প্লাস বলে সুন্দর জীবন যাপনের জন্য সবার আগে কিন্তু দরকার নিজেকে ঠিক রাখা। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একাধিক রোগ কিন্তু আমাদের শরীরের দিকে হানা দিচ্ছে। এবং তার সঙ্গে এখনকার পরিস্থিতিতে শুধুমাত্র রোগ বলবো না, এজিং এর সমস্যাতেও কিন্তু ভুগছেন অনেকেই। এবং এই এজিং এর সমস্যাটা সময়ের সঙ্গে সঙ্গে রোগে পরিণত হচ্ছে। অনেকেই হয়তো সেই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, অবহেলা করছেন। অনেকেই হয়তো ভাবছেন যে বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট রয়েছে বা বাড়ির যে ঘরোয়া পদ্ধতি রয়েছে তাতে আপনাদের এই সমস্যার থেকে কোথাও না কোথাও একটা হয়তো মুক্তি পাওয়া যেতে পারে। সেইটা করতে গিয়ে আবার হয়ে যাচ্ছে হিতে বিপরীত। এই পরিস্থিতিতেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডক্টর প্লাসের। নতুন উন্নত মানের প্রযুক্তির সাহায্যে আপনাদের এই সমস্যার অর্থাৎ এজিং এর সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে ডক্টর প্লাস। আমার সঙ্গে এই বিষয় আলোচনায় যিনি থাকবেন আজকে, অ্যান্টি এজিং নিয়ে আমরা কথা বলবো আজকে এই অনুষ্ঠানে, এবং সঙ্গে রয়েছেন এমডি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট ডক্টর সায়ন পাল। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার স্যার, আজকে একটা ভীষণ রেলেভেন্ট বিষয় নিয়ে কথা বলছি, এবং যেটা বললাম যে মানুষ খুব একটা গুরুত্ব দেন না, বা গুরুত্ব যখন দেওয়া শুরু করেন তখন নিজে নিজে ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত হয়। সেই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো, মানে একটা এজের পর মানুষ মনে করেন যে এজিংটা খুব কমন এবং সেটাকে অ্যাভয়েড করে চলে যান, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরা যদি এজিং প্রসেসটা নিয়ে আগে একটু বুঝি যে এজিং প্রসেসটা কোন সময়ের পর থেকে আরো বেশি করে সতর্ক হতে হবে, বা কোন সময়ের পর থেকে আমরা এজিং বিষয়টাকে আরো গুরুত্বপূর্ণ জায়গা দিতে পারি। এই ক্ষেত্রে একটা খুব কমন মিথ আছে, যে জায়গাটা থেকে আমরা শুরু করি। ম্যাক্সিমাম মানুষ মনে করেন লেট 30s থেকে আর্লি 40s এ এজিং শুরু হয়, সেই সময়ের আগে আমাদের এজিং নিয়ে খুব একটা কিছু করার দরকার নেই। কিন্তু সমস্যা যেটা যেটা অনেক মানুষই হয়তো বুঝতে পারেন না, যে এজিং স্টার্টস অ্যাজ আর্লি অ্যাজ লেট 20s, ইভেন আর্লি 20s আজকের এই স্ট্রেসফুল লাইফের দিনে। মানে যে সময় আপনি টিনেজ পার করে ইয়াং অ্যাডাল্টের দিকে সেই এজ গ্রুপটাতে চলে এলেন, তার ঠিক পরে পরে থেকেই আজকালকার দিনে এজিং এর সাইন শুরু হয়ে যায়। আরেকটা বড় মিথ, মানুষ মনে করে যে এজিং এর প্রথম চিহ্ন হচ্ছে ফাইন লাইন্স, কিন্তু এজিং এর প্রথম চিহ্ন কিন্তু হচ্ছে পিগমেন্টেশনস। অ্যাবনর্মাল ডিফারেন্ট পিগমেন্টেশনস, আমাদের মুখে যে পিগমেন্টেশনস গুলো হওয়ার কথা নয়, সেইগুলো হচ্ছে এজিং এর আর্লিয়েস্ট সাইন। তো তাই জন্য আমরা মনে করি যখন আমরা শুরু করব অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, সেটা রাইট এজটা, মানে আগে যেটা ছিল, আগে মানছি কিছু কিছু ক্ষেত্রে যেহেতু লাইফস্টাইল অনেক লেস স্ট্রেসফুল ছিল, আমাদের ডায়েট অনেক বেশি স্ট্রিমলাইন ছিল, কিছুদিন আগে অব্দি এতটা ফাস্ট ফুড ছিল না, তো এজিং এর কিছু কিছু সাইন্স, ইভেন পিগমেন্টেশনও দেখবেন মেছেতা বা ইত্যাদি সমস্যাগুলো আগেকার দিনে বেশ কিছুটা পরে শুরু হতো। এবং এই ধরনের পিগমেন্টারি ইস্যুস থেকে শুরু করে সমস্ত এজিং এর প্রবলেম কিন্তু আজকাল অনেক আগে শুরু হয়ে যাচ্ছে। আরো একটা বড় ব্যাপার, আজকালকার এজিং শুরু হওয়ার তাড়াতাড়ি আরো একটা বড় কারণ হচ্ছে মানুষ নিজে নিজে যা মেকআপ করছেন, মানুষ নিজে নিজে বিভিন্ন পার্লারে যাচ্ছেন, 10 রকমের স্কিন ট্রিটমেন্ট করছেন, টিভিতে দেখছেন এই মলম যার মধ্যে হলুদ আছে, এই ফেস ওয়াশ যার মধ্যে নিম আছে, এর মধ্যে এইখানে গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড আছে। সেই সব করতে গিয়ে স্কিনের আরো বেশি ড্যামেজ হচ্ছে। এবং আমাদের স্কিনের এজিং এর ব্যাপারে যেটা মনে রাখতে হবে, এই পিগমেন্টেশন এবং লাইন্স দিয়ে যে শুরু হয়, এই পুরোটাই কিন্তু স্কিন কোয়ালিটির উপরে ভেরি মাচ ডিপেন্ডেন্ট। তো যদি ডায়েট ঠিক না থাকে, তার উপর স্কিনের উপর এরকম অত্যাচার শুরু হতে থাকে, তো অবভিয়াসলি এজিং অনেক আগে শুরু হবে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের লাইফ কোয়ালিটি যদি ঠিক না হয় তাহলে আমাদের স্কিনের কোয়ালিটি ঠিক হবে না, তাই তো? আচ্ছা, এই কথা প্রসঙ্গে বারংবার স্ট্রেসের বিষয়ে চলে আসছে, এবং আমরা জানি বর্তমান সময় আমাদের স্ট্রেস লেভেল বলুন বা আমাদের যে মেন্টাল হেলথ ইস্যুসগুলো অনেকটা বৃদ্ধি পাচ্ছে। কিরকম সম্পর্ক রয়েছে আমাদের স্কিনের সঙ্গে এই স্ট্রেসের? একটা জিনিস খুব ভীষণভাবে প্রমাণিত, যে অ্যাকচুয়াল এজিং, আমরা স্কিন চেঞ্জেস অফ এজিং এর কথা বলছি না, অ্যাকচুয়াল যে আমাদের পুরো শরীরের যে এজিং, আমাদের মাসেলের দুর্বল হয়ে যাওয়া, বোন ডেন্সিটি কমে যাওয়া ইত্যাদি ইত্যাদি, সেটা জেনেটিক্যালি আমাদের ক্রোমোজোমাল লেভেলে কি হয়, টেলোমিয়ার বলে একটা জিনিসের শর্টেনিং হয়। এবং এটা ডিরেক্টলি প্রুভেন। আজকে স্ট্রেস যাদের বেশি থাকে, যারা রেগুলার বেসিসে এক্সারসাইজ করেন না, যাদের ডায়েট ইরেগুলার থাকে, তাদের টেলোমিয়ার শর্টেনিং অনেক ফাস্ট হয় এবং তারা অ্যাকচুয়াল ফাস্ট এজিং করে।
তার খুব সহজ প্রমাণ দেখতে পাবেন। একটা মানুষ যিনি সারা জীবন ধরে এক্সারসাইজ করেছেন, সেই মানুষটাকে তাকে 50 বছর বয়সে দেখুন, আর একজন মানুষ সিডেন্টারি একটা খুব স্ট্রেসফুল লাইফস্টাইল লিড করেছে, এই দুজনকে পাশাপাশি দেখুন, তাদের মধ্যে প্রায় 1 ডিকেডেরও বেশি তফাৎ আপনার মনে হবে আছে। মানে একজনকে মনে হবে তিনি তার 40s কোথাও আছেন, ইভেন লেট 30s আছে, আরেকজনকে মনে হবে তিনি তার 60s বা 70s আছেন। আর খালি আপনি স্ট্রেসটুকু সরিয়ে নিন, দুজন মানুষকে দেখুন, যার একজন হাই স্ট্রেস প্রফেশন, কারোর একজন লো স্ট্রেস প্রফেশন। যার হাই স্ট্রেস ইভেন উইথ অলমোস্ট সিমিলার লাইফস্টাইল, তাকে দেখতে অনেক বেশি বয়স্ক লাগবে যার লো স্ট্রেস প্রফেশন তার থেকে। একদমই তাই স্যার। কথা প্রসঙ্গে আরো একটা বিষয় উঠে এলো, আমরা বেশ কয়েকটা মিথ অ্যাড্রেস করলাম। একটা বিষয় না উল্লেখ করলেই নয়, বিশেষ করে প্রফেশনাল হ্যাজার্ড নিয়ে যখন কথা হচ্ছে, অনেকেই এমন প্রফেশনে আছেন যেখানে অনেক বেশি তাদেরকে মেকআপ করতে হয়, অনেকটা সময়ের জন্য মেকআপ করতে হয়। সেই জায়গা থেকে অনেকের ধারণা যে এত বেশি সময়ের জন্য মেকআপ করলে সমস্যা হতে পারে, বা রিমুভ করার একটা সার্টেন টেকনিক রয়েছে, বা ক্লিনজিং করারও একটা সার্টেন টেকনিক রয়েছে। সেইটা কি সত্যি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়? ডেফিনেটলি এটা একটা তো এফেক্ট ফেলেই স্কিনে, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা মনে রাখার, যে এফেক্টটা খুব একটা ডিরেক্ট নয়, রাদার দেন একটু ইনডিরেক্ট। কিরকম ভাবে বুঝিয়ে বলা যায়, যে মেকআপের সময় যে ধরনের কম্প্যাক্ট গুলো ইউজ করা হয়, বা যে ধরনের ব্লাশ গুলো ইউজ করা হয়, যে ধরনের হাইলাইটার্স গুলো ইউজ করা হয়, তার কিছু কিছু পিগমেন্টস বা তার কিছু কিছু কণা থাকে যেগুলো আমাদের লোমকূপের ভিতর ঢুকে গিয়ে পিম্পলস এর মতো জিনিস তৈরি করে। তো যে মুহূর্তে স্কিনে একটা ক্রনিক ইনফ্লামেশন হতে থাকছে, তার জন্য এজিংটা ফাস্টার হচ্ছে। যে মুহূর্তে একটা দীর্ঘ সময় ধরে মেকআপ করা হচ্ছে, এবার মেকআপ মানেই কোনো না কোনো কেমিক্যাল, সেটা যতই ইনার্ট হোক না কেন। এবার প্রবলেম যেটা, বেশিরভাগ ক্ষেত্রেই যাদের কমার্শিয়াল ক্ষেত্রে অনেক বেশি সময় ধরে মেকআপ করতে হয়, বা অনেকের ক্ষেত্রে আছেন যারা যারা মানে অনেকেই মনে করেন যে মেকআপ তারাই বেশি করেন যারা টিভির সামনে বেশি আছেন, বা অ্যাঙ্কারিং বা অ্যাক্টিং এই জিনিসগুলোতে আছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যারা বিভিন্ন রকমের সেলস পার্সন, বিভিন্ন মলে কাজ করেন, বা বিভিন্ন জায়গাতে কাজ করেন, বিভিন্ন রকম ডেস্কে কাজ করেন। ইভেন আমি যে বিভিন্ন রকমের পলিক্লিনিক্স অ্যান্ড অলগুলোতে যাই, তাদের যিনি রিসেপশন স্টাফ এবং তাদের কিছু স্টাফ, তারাও দীর্ঘ সময়, এবং তারা অ্যাকচুয়ালি অনেক বেশি সময় ধরে মেকআপ করে থাকেন। সারাদিন প্রায় 10 থেকে 12 ঘন্টা তারা মেকআপ করে আছেন, বা তার থেকে বেশিও যাতায়াতের সময় ধরলে। তো সেই সমস্ত ক্ষেত্রে সেই কেমিক্যাল গুলো দীর্ঘদিন ধরে স্কিনের কন্ট্যাক্টে থাকতে থাকতে যেটা করে, 1 নম্বর হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। কারণ অবভিয়াসলি যারা আজকে একটা 20 বা 25,000 টাকার মাইনে পাচ্ছেন, তার জন্য খুব হাই কোয়ালিটি মেকআপ ইউজ করা সম্ভব নয়। তো একটা ক্রনিক ইনফ্লামেশন একটা তৈরি হয়, কারণ এই যে ধরনের কোম্পানিগুলো থেকে মেকআপ গুলো তৈরি হয়, সবসময় এটা নয় যে সেগুলো হাইয়েস্ট কোয়ালিটিতে তৈরি হয়েছে। 2 নম্বর, একটা টানা দেখবেন পিম্পলস এর সমস্যা। পিম্পলসটা প্রায় একটা এপিডেমিক হয়ে গেছে আমরা বলি। প্রত্যেকটা মানুষের, প্রায় প্রত্যেকটা এজ গ্রুপে, একটা 16-17 বছর বয়স থেকে প্রায় 40-50 বছর অব্দি প্রায় প্রত্যেকের মুখে আপনি পিম্পলস দেখতে পাবেন। এবং তার কারণটা হচ্ছে এই মেকআপ এবং বিভিন্ন ধরনের ফেসের ট্রিটমেন্ট। কেউ কেউ বিভিন্ন রকমের ফেস ওয়াশ ইউজ করছেন, এবং সেসবের জন্য, এবং সেসব করতে গিয়ে যখনই সেই পিম্পলস বেরোনো শুরু করে, তখন লোকে হার্শার ট্রিটমেন্টের দিকে যায়, কারণ সেই পিম্পলসটা সরাতে যায়। এই যে পুরো সাইকেলটার মধ্যে স্কিনটা ঢুকে যায়, সেটার জন্য স্কিনে একটা ইররিভার্সেবল ড্যামেজ হয়ে যায়, এবং যেটা অ্যাকচুয়ালি অনেক ফাস্ট এজিং করায়। আপনি দেখবেন মানে অনেক ক্ষেত্রেই আজকাল মানে ফাইন লাইন্স এবং পিগমেন্টারি প্রবলেম 25, 26, 27, 28 বছরের মেয়েদের মধ্যে থেকে মানে পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে সবচেয়ে মানে দুঃখজনক একটা ব্যাপার মেকআপের। একদমই তাই। এবং সেই জন্যই কিন্তু আমরা প্রায়ই বলি, অনেকেই হয়তো জানবেন বিষয়টা, যে আমাদের শরীরের যে কোনো অঙ্গ, যে কোনো অর্গানের মধ্যে স্কিন কিন্তু সব থেকে সেন্সিটিভ একটা পার্ট, এবং স্কিনের একটা অত্যন্ত প্রয়োজনীয়তাও কিন্তু রয়েছে, দারুণ প্রয়োজনীয়তা রয়েছে। আমরা খুব একটা হয়তো গুরুত্ব দিই না, কিন্তু এই যে ধরুন বডি এক্সফোলিয়েট করে, বা বডির যে ডিটক্সিফিকেশনের গোটা প্রসেসটা কিন্তু স্কিন রেগুলেট করছে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু স্কিনের যত্ন নেওয়া একটা অত্যন্ত দায়িত্বের কাজ, এবং তার সঙ্গে সৌন্দর্য তো রয়েছে। এবং শুরুতেই যেমনটা বললাম, ডক্টর প্লাস সুস্থ থাকার কথা যেমন বলে, একই রকম ভাবে বলে সুন্দর থাকার কথা। এবং সামনেই পুজো আসছে স্যার, অনেকের মনে এই প্রশ্নটা আসবে যে এই সমস্যা যদি অলরেডি শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে সমাধান কোথায়? এই প্রসঙ্গটা দিয়ে যদি আমরা এবার আমাদের যে ট্রিটমেন্ট প্রসিজার বলুন, বা ডায়াগনোসিসের যে প্রসিজার রয়েছে, সেই বিষয়টায় আসতে পারি। যখন এই ধরনের সমস্যাগুলো শুরু হয়, একটা জিনিস, সেটা ভালো এবং খারাপ দিক, অনেক দূর অবধি যদি পেশেন্ট আমাদের কাছে আসে, আমাদের অনেক কিছু করার থাকে। স্পেশালি আজকের দিনে ট্রিটমেন্ট অনেক বেশি আগে বেরিয়েছে। একটা সময় অবধি ছিল যে কিছুটা ড্যামেজ হয়ে গেলেই মোটামুটি ডার্মাটোলজিস্টের হাতে আর খুব একটা কিছু থাকতো না। তো
এখন এমন একটা জায়গাতে পৌঁছে গেছে আমরা এখনো অনেক কিছু করতে পারি, কিন্তু অবশ্যই একটা লেভেলের বেশি যদি স্কিন চলে যায়, যেরকম আমার কালকেই একজন পেশেন্ট আমি দেখলাম, তাকে একজন ডার্মাটোলজি স্কিনের পিগমেন্ট কমানোর জন্য একটা ওষুধ লাগাতে দিয়েছিলেন, বলেছিলেন 2 মাস পরে আপনি লাগিয়ে আসুন। তো তার বাড়ি অ্যাকচুয়ালি গ্রামের দিকে, তিনি ওখানে গেছেন, দেখছেন দিব্যি মুখ ফর্সা হচ্ছে। আজকে উনি যখন আমার কাছে এসছেন তখন সেই ওষুধটাই তিনি লাস্ট 6 বছর ধরে লাগাচ্ছেন, যেটা 2 মাসের জন্য তাকে লাগাতে দেওয়া হয়েছিল। এবং সেই ওষুধগুলোর ক্ষেত্রে আমরা খুব স্পেসিফিক্যালি, আমরাও যখন বলি বিভিন্ন জায়গাতে, যখন আমরা লেকচার দিই বা জিনিসের খারাপ সাইডটা সম্পর্কে বলি, আমরা বলি এই জিনিস যেন 2 থেকে 3 মাসের বেশি না চালানো হয়। এবং আজকে এই ধরনের সমস্যা করে যদি 6 বছরের পরে আসেন, সেই পেশেন্টের অবভিয়াসলি এমন কিছু কিছু অবস্থা হয়েছে যেগুলো আমরা চাইলেও আজকে কারেক্ট করতে পারবো না। কিন্তু যে এখানে আবার একটা ভালো খবরও আছে, সেটা হচ্ছে আপনি যদি যে কোনো সময় আপনার মনে হয় যে আপনার স্কিনের একটা পার্মানেন্ট প্রবলেম হচ্ছে বা পিগমেন্টারি ইস্যু শুরু হয়েছে, ফাইন লাইন শুরু হয়েছে, স্কিনের একটু আর্লি এজিং হচ্ছে, তাহলে আমাদের কাছে এলে আমরা অনেক কিছু আজকের দিনে করতে পারি এবং অনেক কিছু যথেষ্ট ফাস্ট রেজাল্টের সাথেও আমরা করতে পারি। এবার স্কিনের ক্ষেত্রে যখনই ট্রিটমেন্ট বলবো, মেন যে জিনিসটা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি সবার আগে, সেটা হচ্ছে স্কিন কোয়ালিটি। স্কিন কোয়ালিটি মানে স্কিনের স্মুথনেস, ইভেন পিগমেন্টেশন, এবং স্কিনের মধ্যে যে বিভিন্ন রকমের প্রবলেম আছে, কারোর ক্ষেত্রে ধরুন মাথায় ড্যান্ড্রাফ আছে, তার জন্য একটা হোয়াইটিশ একটা পিম্পলস এর মতো আসে, বা হোয়াইটিস একটা ছোট ছোট স্কেলিং এর মতো আসে। অনেকের ক্ষেত্রে পিম্পলস এর সমস্যা আছে, সেই প্রবলেমগুলোকে স্পেসিফিক্যালি অ্যাড্রেস করা। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্কিন কোয়ালিটি ইস্যুটাই যদি ঠিকঠাক অ্যাড্রেস করা যায় এবং একটা ঠিক স্কিন রেজিম দেওয়া যায় স্কিন টাইপ। আরেকটা বিশাল বড় সমস্যা সেটা হচ্ছে যে মানুষ বিভিন্ন জায়গাতে ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন রকম মানে টিভিতে বিভিন্ন অ্যাড দেখে বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করেন, এবং প্রবলেমটা যেটা, সেই প্রত্যেকটা প্রোডাক্টই হয়তো কাজ করে কিন্তু সব স্কিনের জন্য বা সব কন্ডিশনের জন্য নয়, মানে নট ফর অল স্কিন টাইপ। একদম। এবার আজকে ধরুন স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, এই দুটোই পিম্পলস কমানোর জন্য কাজ করে, পিগমেন্টেশন কমানোর জন্য কাজ করে। কিন্তু যে মানুষটার অলরেডি একটা ভীষণ সেন্সিটিভ স্কিন, বা যে মানুষটা বিভিন্ন রকম 5টা জিনিস লাগিয়ে অলরেডি স্কিনের প্রবলেম করে রেখেছে, তাই জন্য পিম্পলস হচ্ছে, তার ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যান্ড গ্লাইকোলিক অ্যাসিড আরো কন্ডিশনটাকে খারাপ করে দিতে পারে, তার রেডনেস, ইচিং, ইরিটেশন আরো অনেক বাড়িয়ে দিতে পারে। একদমই তাই। এবং যে কোনো রোগের ক্ষেত্রে বা যে কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ট্রিটমেন্ট হয় পার্সোনালাইজড একদম। ট্রিটমেন্ট, মানে ওয়ান সাইজ ফিটস অল সলিউশন বলে কিন্তু একদমই না। কিছুই নেই। এটা স্কিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং মানুষ সবচেয়ে বেশি ভুল স্কিনের ক্ষেত্রে করে। স্কিনের ক্ষেত্রে আপনি দেখবেন ইভেন রোগের ক্ষেত্রেও মানুষের একটা সাধারণ টেন্ডেন্সি আছে, কোনো একটা কিছু হলে প্রথমে তো আমি একটা দোকান থেকে চুলকানির ওষুধ নিয়ে লাগিয়েছিলাম। এবং এইটা কিন্তু আপনি মনে করবেন না যে মানুষ, তার মানে যারা একটুখানি কম জানেন বা গ্রামের দিকে থাকেন তারা, আমি এমন প্রোফাইলের পেশেন্টদের দেখেছি যে যারা রীতিমতো কর্পোরেট অফিসে বড় বড় চাকরি করেন, বা যাদের নিজেদের মানে বিশাল বড় বড় বিজনেস আছে, যথেষ্ট শিক্ষিত, মানে তারা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি ইভেন, তারা অবধি এই প্র্যাকটিসটা শুরুর দিকে করেন, যে দোকানে গিয়ে একটা কোনো মলম দিন, এটা লাগিয়ে কি হয়। এবং সেই জায়গাটা থেকে শুরু করে আজকে এই যে মেন মাইন্ডসেটটা আছে আমাদের, সেটা সবার আগে চেঞ্জ করা দরকার। যে স্কিন কোয়ালিটি ইমপ্রুভ করা একটা প্রপার স্কিন রেজিমে, আমার মনে হয় বেশিরভাগ মানুষের যে মানে এজিং বলে যে জিনিসটাকে তারা মনে করছেন, বা স্কিনের আমার এত সমস্যা বলে মনে করছেন, সেটা অনেকটা কম হয়ে যায়। একেবারেই। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা সকলেই জানি যে স্কিন এমন একটা বিষয়, স্কিন এমন একটা পার্ট আমাদের অঙ্গের, যে পার্টটা একটু আগে যেটা বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে যদি আপনার মনে হয় যে এই সমস্যার আপনি সমাধান চান, তাহলে সেক্ষেত্রে কি করবেন? অবশ্যই চলে আসতে হবে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের অপোজিটে ডক্টর প্লাসের যে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে স্যারও কিন্তু সেখানে থাকেন। প্রতি বুধবার করে স্যার সেখানে উপস্থিত থাকেন, এবং সেই জায়গা থেকে আপনারা কিন্তু সরাসরি ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারবেন। কারণ শুধুমাত্র প্রবলেম হলে সলিউশন খোঁজার থেকে আমার মনে হয় যাতে প্রবলেমটা ডিলে করা যায়, সেই জন্য একটা কনসালটেশনের বোধহয় দরকার থাকে, তাই না? মানে স্যার, এবং কথা প্রসঙ্গে এই যে সাইনস এন্ড সিমটমস নিয়ে আমরা আলোচনা করছি, আমরা যদি একদম লিস্ট অনুযায়ী ভাবি, তাহলে রেড ফ্ল্যাগস গুলো কি কি হতে পারে এজিং এর পার্সপেক্টিভ থেকে? সবার আগে হচ্ছে পিগমেন্টারি ইস্যুস এবং স্কিন কোয়ালিটি ইস্যুস। মানে আপনি দেখবেন যে মুখের মধ্যে কিছু কিছু মেছেতা বা ছোট ছোট পিগমেন্টেশন, ছোট ছোট আগে যে মোলস বা আমরা বলি যে আঁচিল বা এই ধরনের সমস্যাগুলো, যেগুলো আগে ছিল না, সেগুলো ডেভেলপ করা শুরু করেছে। সেকেন্ড হচ্ছে যে ফাইন লাইন্স। ফাইন লাইন্সটা খুব সহজে 2 রকমের ফাইন লাইন্স হয়।
একটা ধরনের লাইন্সকে বলা হয় ডাইনামিক লাইন্স, যেটা আগে ডেভেলপ করে, মানে আপনি আগে হাসতেন, আপনার চোখের চারপাশে বা ভুরুতে বা ভুরু কোঁচকালে বা একটু চিন্তিত হলে কপালে বা ভুরুর কাছে যে ভাঁজগুলো আগে পড়তো না সেগুলো এখন পড়ছে। এইগুলো ইউজুয়ালি সাধারণ মানুষ বুঝতে পারেন না, কিন্তু চারপাশের লোকদের থেকে যে ফিডব্যাকটা পান মাঝে মাঝেই তারা শোনেন, একটুখানি তোকে টায়ার্ড লাগছে আজকে, তুই কি একটুখানি স্ট্রেসড আছিস, কোনো কারণে কি কোনো সমস্যা চলছে, এই ধরনের প্রশ্ন যখন আপনি শুনবেন তখনই বাড়িতে গিয়ে দেখুন যে নর্মালি আপনি হাসলে আপনার দুটো ভাঁজ বেশি পড়ছে কিনা, বা ভুরুতে একটুখানি বেশি ভাঁজ দেখা যাচ্ছে কিনা, ফোরহেডে একটুখানি বেশি লাইন দু একটা দেখা যাচ্ছে কিনা সেটা। সেকেন্ড যেটা হয়, স্ট্যাটিক লাইনটাই বারবার হতে হতে সেই ভাঁজগুলো পার্মানেন্ট হয়ে যায়, যেটা আরেকটু বেশি বয়সে দেখা যায়, তখন লেট 40s 50s থেকে দেখা যায়। সেটা হচ্ছে স্ট্যাটিক লাইন্স, মানে আপনি সেই সময় কোনো কিছু না করলেও, মানে মুখটা যখন আপনি একদম শান্ত রেখেছেন, আলাদা করে কোনো ফেসিয়াল এক্সপ্রেশন করছেন না, সেই সময়ও কিছু কিছু ভাঁজ দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে স্ট্যাটিক লাইন্স। এগুলো হচ্ছে ফাইন লাইন্স। এইগুলোর জন্য আমরা কমনলি বোটক্স করতে পারি বা স্কিন বুস্টার্স করতে পারি, যেখানে স্কিনের নিচের যে অংশটা পাতলা হয়ে যাওয়ার ফলে ধীরে ধীরে এই স্ট্যাটিক লাইনগুলো সেট করে, সেই জায়গাগুলোকে একটুখানি বোলস্টার করা উইথ সাম অফ দ্য কোলাজেন ফর্মিং মেটেরিয়ালস। অ্যান্ড তার সঙ্গে আজকালকার দিনে যে স্কিন বুস্টার এসছে সেগুলো পিগমেন্টারি ইস্যুটাকেও একই সাথে হ্যান্ডেল করে। কারণ আগে মনে করা হতো যে পিগমেন্টারি ইস্যুটা ইজ এ সেপারেট ফর্ম, এখন মনে করা হচ্ছে ইটস দ্য লাইক আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট ইন্টিগ্রাল ফর্ম অফ এজিং। একদম। অ্যান্ড থার্ড হচ্ছে আপনাদের মুখের কিছু কিছু জায়গাতে যে ফ্যাট প্যাডস গুলো থাকে, যেগুলোর জন্য আমাদের বয়সটা, মানে ফেসের যে শেপটা থাকে সেটা বেসিক্যালি একটা ট্রায়াঙ্গুলার শেপ থাকে। যে কোনো, আপনি যদি আপনার বাড়িতে কোনো কম বয়সে কেউ থাকে, তাহলে তার সঙ্গে ইভেন আপনি যদি এখন 40s-এও হন, তাদের সামনাসামনি দেখবেন তাদের মুখের মানে চিনের দিকটা রিলেটিভলি অনেক ছোট এবং গালের দিকটা রিলেটিভলি অনেকটা উঁচু। এবং সেটাই যখন বয়স হতে থাকে, এই ফ্যাট প্যাডস গুলো যেহেতু আমাদের মাসেলের পুলগুলো কমে যেতে থাকে, এগুলো নিচের দিকে চলে আসতে থাকে। তো তার জন্য যেটা হয় যে ফেসের একটা স্যাগিং আমরা বলি, বা ফেসটা ঝুলে যাওয়া, যেটা হচ্ছে একটা ক্লাসিক এজিং এর সাইন। এই জায়গাগুলোতে ভাঁজ পড়া, এইখানে ডাবল চিন হয়ে যাওয়া, আমাদের এই দিকে প্রমিনেন্সটা অনেকটা চলে যাওয়া, ফেসটা স্কোয়ারিশ থেকে ইনভার্টেড হয়ে যাওয়া। এবং সেইটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স ফর্ম অফ এজিং। কিন্তু এই ফর্ম অফ এজিংটা অনেক সময় একটুখানি জেনেটিক্যালি ডিটারমাইন্ড, তো অনেক সময় অনেক আর্লিও আসতে পারে। মানে এই ফর্ম অফ এজিংটা ইভেন 30s থেকেও শুরু হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে বোন ডেন্সিটি রিলেটেড কোনো একটা জেনেটিক ইস্যু রয়েছে, বা যাদের ক্ষেত্রে ফেসিয়াল স্যাগিং একটুখানি বেশি। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের লাইক ফেস স্ট্রাকচারের ক্ষেত্রে একটুখানি বেশি ফ্যাট আছে, তো যাদের এই ফ্যাট প্যাড গুলো শুরু থেকে একটু হেভি বা হেভি ফেস বলে, তাদের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি ঝুলে আসে। ফলে সেই জিনিসগুলো আর সায়েন্স অফ এজিং। এবার আপনি যতটা জায়গাতে, এবার অ্যাস্থেটিক্স এর ক্ষেত্রে আমরা সবসময় মনে করি যে আপনি নিজেকে কিরকম ভাবে পিকচার করছেন। তো সেই ক্ষেত্রে আমরা এক একটা জায়গা থেকে শুরু করব। প্রথমে স্কিন কোয়ালিটি ইস্যু, যেটা সবার জন্যই ঠিক করা দরকার, বা স্কিনের ক্ষেত্রে ফাইন লাইন্স এবং রিঙ্কেলস। অনেকের ক্ষেত্রে যারা একটুখানি বেশি এক্সপ্রেসিভ কিছু কিছু জায়গাতে, যেমন আমার একজন পেশেন্ট আছেন যিনি প্রফেশনাল ভারতনাট্যম ড্যান্সার, তো তার ক্ষেত্রে ফেসিয়াল এক্সপ্রেশন একটুখানি বেশি প্রমিনেন্ট হওয়া দরকার। তো তাদের ক্ষেত্রে যখন আমাকে মানে কোনো রকম বোটক্স বা ইত্যাদি থেরাপি করতে হবে, নর্মাল মানুষের থেকে রিলেটিভলি একটুখানি কম ডোজিং দিতে হবে, যাতে তিনি এক্সাগারেটেড যে ফেসিয়াল এক্সপ্রেশন, যেটা ওনার পার্ট অফ দ্য আর্ট, সেটা যাতে মেনটেন হয়। একদমই তাই। তো এরকম ভাবে ধীরে ধীরে মানে স্টেপ বাই স্টেপ করে আপনি যেরকম ভাবে চাইছেন, আপনি যখনই যে কোনো অ্যান্টি এজিং এর জন্য বা আপনি মনে করবেন ফেসিয়াল কোনো ইস্যুর জন্য ডাক্তারের কাছে আসছেন, আপনি আপনার এক্সপেকটেশন, আপনার প্রফেশন, আপনি কিরকম চাইছেন সেটা নিয়ে একটা ওপেন ডিসকাশনে যান। সেই ওপেন ডিসকাশন যতটা আমাদের কাছে ক্লিয়ার হবে, তত আমরা আপনাকে ক্লিয়ারলি সাজেস্ট করতে পারবো। অনেক ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, মানুষ নিজের একটা আইডিয়া নিয়ে আসেন যে আমার এখানে বোটক্স লাগবে বা আমার লিপসে একটুখানি ফিলার্স লাগবে। তো আপনি আপনার কিরকম লাগবে সেই আইডিয়াটা বলুন, অ্যাকর্ডিংলি আমরা সবচেয়ে ভালোটা আপনার জন্য যেটা হবে সাজেস্ট করতে পারবো। এবং তারপরেও যদি আপনার মনে হয় যে আপনার এটাই লাগবে, আমি সেখানে সেই সংজ্ঞাতে যাব না, আপনি যেরকম বলবেন সেরকম করবো, কিন্তু দ্যাট আই ক্যানট গ্যারান্টি উইল গিভ ইউ দ্য বেস্ট রেজাল্ট। একদম, মানে ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু ইটসেলফ সুন্দর,
এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, প্রত্যেকটি মানুষ সুন্দর, কিন্তু সেই জায়গা থেকে যে সমস্যা নিয়ে কথা বলছি, দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা শব্দটা ব্যবহার করছি, প্রবলেম, ডিজিজ, ইস্যু, এই শব্দগুলো ব্যবহার করছি। অর্থাৎ এজিং ইটসেলফ ইজ এ ন্যাচারাল প্রসেস, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু যেটা বিষয় যে একটা বয়সের আগে বা অতিরিক্ত আগে যদি এই সমস্যাটা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা, এবং এই প্রসেসটাকে কিন্তু ডিলে করা যেতে পারে। সেইটাই হচ্ছে এই প্রসেসের, আমরা বলি না যে লাইফ ইজ আ চয়েস, এবং লাইফ যদি চয়েস হয়ে থাকে সেই চয়েসটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে আপনি কার কাছে যাবেন, কাকে কনসাল্ট করবেন, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেহেতু স্কিন খুব সেন্সিটিভ ইস্যু, পার্সোনালাইজড ট্রিটমেন্ট তো বটেই, প্রফেশনাল মানে ম্যান হ্যান্ডলিং এরও কিন্তু দরকার পড়ে। সেই জায়গা থেকে প্রফেশনালসদের কাছে যাওয়া এবং আপনার স্কিন টাইপ বুঝে সেই স্কিন টাইপ অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া বোধহয় খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। স্যার, ট্রিটমেন্টের ক্ষেত্রে বোটক্সটা সম্ভবত নন সার্জিক্যাল একটা প্রসেস, তাই তো? আমাদের বেশিরভাগই প্রসিডিউরস এখানে আমরা যেটা করি সেগুলো আমরা চেষ্টা করি নন সার্জিক্যাল প্রসেস দিয়ে, এক্সেপ্ট ফর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্কার্স বা কিছু কিছু মোল থাকে যেগুলো খুব মাইনার সার্জারি আমরা খুব সেফ লেজার্স বা সামটাইমস নট ইভেন লেজার্স, ইসি বা আরএফ ধরনের প্রসিডিউরস দিয়ে সেগুলো রিমুভ করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার টার্গেট থাকে পেশেন্টদের লোয়েস্ট ডাউন টাইম দেওয়া। লোয়েস্ট ডাউন টাইম মানে আমার বেশিরভাগ ক্ষেত্রে যে পেশেন্টরা আসেন তারা এমন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন যে তাদের পরের দিনই কাজে ফিরে যেতে হবে, বা তার পরের দিনই তাকে হয়তো টিভির সামনে বসতে হবে, অথবা কেউ কেউ থাকেন ইনস্টাগ্রামার বা যারা ইউটিউবার্স থাকেন তাদের প্রতিদিন শুটিং করতে হয়। তো আমার টার্গেট থাকে মোস্টলি নন সার্জিক্যাল প্রসেসে বা মিনিমালি ইনভেসিভ প্রসেসে তাদের যত তাড়াতাড়ি সম্ভব একটা ভিজিবল রেজাল্ট দেওয়া যায়। তো আই পার্সোনালি প্রেফার মোস্টলি ইনজেক্টেবলস। তো যে জিনিসগুলো যেমন বোটক্স আপনি বললেন একটা ইনজেক্টেবলস, স্কিন বুস্টার্স আরেকটা ইনজেক্টেবলস, ফিলার্স, অনেক সময়ের ক্ষেত্রে হেয়ার গ্রোথের ক্ষেত্রে হেয়ারটাও যেমন একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য এজিং, হেয়ার লস, সেক্ষেত্রে পিআরপি বা গ্রোথ ফ্যাক্টর ইনজেকশনস, এই ধরনের জিনিসগুলো। এবং অনেক ক্ষেত্রে ইভেন মোলস গুলো কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশনস দিয়ে কমিয়ে দেওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রকমের ফ্যাটের অ্যাবনর্মাল ডিপোজিশন লাইক ডাবল চিন হলো, অথবা কোনো জায়গাতে একটা এক্সেসিভ ফ্যাট ডিপোজিশন আছে, সেই জায়গাগুলো কিছুটা কমিয়ে আনা। এবং তার সঙ্গেও এই জিনিসগুলো আরেকটা সাইড যেটা আসে, যেটা আমি একটুখানি জাস্ট ছুঁয়ে যাব, যেটা পার্ট অফ দ্য এজিং নয়, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা চাই হচ্ছে নর্মালি ধরুন আপনি 20s-এই আছেন, কিন্তু আপনার মনে হয় যে আপনার এই জায়গায় একটু ফেসের ফেমিনাইজেশন চাই। অনেকের ক্ষেত্রেই মনে করেন যে আমার ফেসের একটুখানি হয়তো লাইক কোনো রকম ভাবে শ্রীটা একটুখানি যদি বাড়ানো যায়, বা ফেমিনাইজেশন অফ দ্য ফেস বলে, অনেকের ক্ষেত্রে ফেসটা একটু বক্সি হয়, তারা যদি চান একটু পয়েন্টি এবং ক্লাসিক যেটা আমাদের ফিমেল ফেস বলেন এখানে একটু। এবং সেই ক্ষেত্রেও আমার টার্গেট থাকে এমন কোনো চেঞ্জেস করা না। বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমি করছি, আনলেস পেশেন্ট স্পেসিফিক্যালি রিকোয়ার্স সামথিং, আমার টার্গেট থাকে পেশেন্টকে এমনই একটা লুক দেওয়া যাতে দেখে মনে হয় না অন্য কেউ বা কিছু একটা বিশাল চেঞ্জ হয়েছে। জাস্ট দেখে মনে হয় যে সাডেনলি একটা দিন খুব ভালো করে ঘুমিয়ে উঠলেন, অথবা খুব ফ্রেশ লাগছে, খুব ভালো মুড আছে, সেই দিন যেমন আমাদের কাউকে দেখে মনে হয় না আজকে কোনো একটা কারণে তোকে খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু আমি বুঝতে পারছি না কি কারণে। আমার টার্গেট থাকে সেই জিনিসটা পেশেন্টদের অ্যাচিভ করানো। একদম, এবং সেই জন্যই কিন্তু কনসালটেশনের একদম। দরকার হয়। মানে আপনারা নিজে যেটা করতে চাইছেন, এই যে স্যার একটু আগে বললেন না যে এক্সপেকটেশন রাখা বোধহয় ভালো, কিন্তু যখনই সেই এক্সপেকটেশনটা কোথাও না কোথাও একটা মাত্রা ছাড়িয়ে যায়, তখন আমরা নিজেরা ট্রিটমেন্ট করতে গিয়েই কিন্তু সমস্যার সৃষ্টি করে ফেলি। এবং সেই জন্য যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো এক্সপেকটেশন রয়েছে নিজেকে আরো সুন্দর করে তোলার, নিজের যে সমস্যাগুলি রয়েছে, স্কিন রিলেটেড সমস্যা, শুধুমাত্র এজিং এর সমস্যা বলবো না, যে কোনো স্কিন রিলেটেড সমস্যা, সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি এসে ডক্টর প্লাসে স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রতি বুধবার স্যার আসেন ডক্টর প্লাসে, এবং আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয় বা সমস্যার সমাধান দিতেই কিন্তু উনি আসেন। অপেক্ষা শুধু আপনাদের আসার এবং ওনার সঙ্গে যোগাযোগ করার। আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই হেল্পলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেই কিন্তু আপনার সমস্যা একেবারে নির্মূল হয়ে যেতে পারে, বা যে সমস্যাটা আসতে চলেছে ভবিষ্যতে সেই সমস্যাটা কিছুটা হলেও ডিলে করা যেতে পারে। স্যার, এই যে ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি, আমরা প্রায় শেষের দিকে এগোচ্ছি। খুব অল্প সময়ের জন্য আমরা আসি মানুষকে সচেতন করতে, সতর্ক করতে এবং বোঝাতে যে প্রযুক্তি উন্নত হচ্ছে, সুতরাং প্রযুক্তির উপর ভরসা রাখতে।
সেই জায়গা থেকে একটা খুব কমন প্রশ্ন আমার ক্ষেত্রেও আমি শুনেছি এবং বহু মানুষের মনে সম্ভবত এই প্রশ্নটা ইতিমধ্যে চলে এসেছে, যে এই ট্রিটমেন্টগুলো করলে এটা কতটা লাস্টিং, মানে লং লাস্টিং হবে, এটা খুব মানে প্রায়শই শোনা যায় অনেকের কাছ থেকে। বিভিন্ন ট্রিটমেন্টের বিভিন্ন পিরিয়ডস থাকে লং লাস্টিং হওয়ার, যেমন কেমিক্যাল পিলস, এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা যে ব্যাপার থাকে, ইনিশিয়াল আপনি 2টো বা 3টে বা 4টে সেশন করলে এক একটা প্রথম সেশনটা করার পরে সেটার রেজাল্ট হয়তো 1.5-2 মাস লাস্ট করবে বা 3 মাস লাস্ট করবে, কিন্তু আপনি যদি পুরো কারেকশনটা করেন, টোটাল ধরুন 3টে সেশন আপনার লাগবে কারেকশন করতে, স্পেশালি ট্রু ইন কেস অফ দ্য পিলস আর স্কিন বুস্টার্স, সেই ক্ষেত্রে সেই কারেকশনটার রেজাল্ট কিন্তু অনেক লম্বা লাস্ট করবে, লাইক 1.5-2 বছর অব্দি লাস্ট করবে একবার যখন আপনার পুরো কারেকশন। এবার তারপরে কি লাগবে আমি এটা বলছি না তারপরে একবারও লাগবে না, তারপরে তো ধরুন কেমিক্যাল পিলের ক্ষেত্রে প্রথমে আপনি 4টে পিলের একটা সিরিজ করলেন, সেই রেজাল্টটা তো লং টার্ম লাস্ট করবে, তারপরে তো প্রতি 6 মাসে আপনাকে একটা করে জাস্ট টপ আপ করতে হবে যাতে সেই জিনিসটা মেনটেন হয় সেই এফেক্টটা। কিন্তু ইনিশিয়াল কারেকশনটা যেটা আমাদের করতে হয়, সেই কারেকশনটা করতে কিন্তু একটুখানি বেশি সময় লাগে। এবং ফিলার্স এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম 1.5 থেকে 2 বছর, অনেক ক্ষেত্রে 2.5 বছর অব্দিও আমাদের ফিলার্স লাস্ট করে, এবং তারপরেও যখন আপনি করবেন ইনিশিয়াল যতটা ভলিউম লেগেছিল ততটা ভলিউম লাগবে না, কারণ কিছুটা ক্ষেত্রে কিছুটা কারেকশন পার্মানেন্ট হয়ে যায়, কারণ অ্যারাউন্ড 20-30% কারেকশন পার্মানেন্ট হয়ে যায়। কিন্তু প্রবলেম যেটা, আপনার বয়সের সাথে সাথে ড্যামেজটাও আরো বাড়ছে, তো তাই অনেক ক্ষেত্রেই আমাদের যে রিকারেকশন করতে হয় সেটা কিন্তু এই জন্য নয় যে ফিলারটা কমে যাচ্ছে, সেটা কিছুটা ডেফিনেটলি 50%, কারণ 50% কারণ হচ্ছে আপনার বয়সটাও যেহেতু বাড়ছে, তো যে চেঞ্জগুলোর জন্য ইনিশিয়ালি আমরা 2 বছর আগে ফিলার্স করেছিলাম সেটা আরেকটুখানি অ্যাগ্রাভেট করেছে, তো সেইটার জন্য সেটা কারেকশন করার জন্য আমাদের আরেকবার করার দরকার হচ্ছে। তো এটাই ব্যাপার, কতদিন লাস্ট করবে আপনি যদি মনে করেন যে এটা হবে এর থেকে এর পরে আরো খারাপ হয়ে যাবে না, তো অনেকের ক্ষেত্রে শুনে থাকবেন যে আমি এরকম করেছিলাম কিন্তু তারপরে যখন করা হলো তারপরে মনে হলো যে আরো আগের থেকে খারাপ হয়ে গেছে। আগের থেকে খারাপ নতুন করে হয়নি, আপনার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা তার মতো কিন্তু বেড়ে চলেছে, আমরা কারেক্ট করেছিলাম সেই পয়েন্টে, আমরা তো ওভার কারেকশন করতে পারিনি যে 2 বছর পরে কি হবে সেই মতো একটু বেশি করে, তাতে উল্টে খারাপ লাগবে। সেই সময় যে প্রবলেম ছিল সেটা আমি কারেক্ট করে দিয়েছিলাম, এবার 2 বছর পরে যখন সেই প্রবলেমটা আরো বেড়েছে এবং ফিলার্সের এফেক্টটা চলে গেছে, তো তখন আপনার দেখে লাগছে যে জিনিসটা আর একটুখানি বেশি হয়েছে। এবং সেই ক্ষেত্রে আর মানে সে আইডিয়ালি হচ্ছে আপনি আমাদেরকে যখনই আপনার মনে হবে যে জিনিসটা একটু একটু করে স্যাক করা শুরু করেছে, আপনি আমাদের কাছে আসুন, তখন হয়তো খুব সামান্য একটা কারেকশন লাগবে। এবং এগুলো এতই লো ডাউন টাইমের প্রসিডিওর, আমরা এগুলোকে অনেক সময় বলি লাঞ্চ টাইম প্রসিডিওর, মানে আপনি একদম লাঞ্চ তাই। টাইমে এলেন, আমি করে দিলাম, আপনি তারপরে আবার অফিস করতে চলে গেলেন। একেবারে সেই These are জন্যই তো such আমরা simple বলি, সেই procedures. জন্যই আমরা Exactly. বলি যে প্রযুক্তির সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে চলেছি এবং প্রযুক্তির উপর ভরসা রাখতে হলে, প্রযুক্তি যদি কোথাও একটা কি আপনাকে সুস্থ রাখতে পারে তাহলে ভরসা কেন রাখবো না, সেই জন্যই ভরসা কিন্তু ডক্টর প্লাস। এবং একটা মেনটেনেন্সেরও ব্যাপারও চলে আসে, সেলফ কেয়ারের ব্যাপার চলে আসে যখনই আমরা স্কিন রিলেটেড বিষয় নিয়ে কথা বলি। আজকের মতো সময় অবশ্যই শেষ, সেই জায়গা থেকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, নমস্কার।